আমরা হলাম সোহম আর তৃষা। 2025-এর অক্টোবর আর নভেম্বর মাসে আমরা ঘুরে এলাম এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড কান্ট্রি তাইওয়ান। এই তাইওয়ান সফরের মুহূর্তগুলোকে সাজিয়ে ধরার চেষ্টা করছি আমাদের এই তাইওয়ান সিরিজে। গুড মর্নিং। আজকে তাইওয়ানে আমাদের তৃতীয় দিন। আমরা দুজনেই সকাল সকাল উঠে পড়ি, তাই আজও খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। অস্ট্রেলিয়াতেই আমরা প্রায় 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়ি। এখানে তো টাইম আরো 2 ঘন্টা পিছিয়ে আছে, আর আমাদের খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে এমনিতেই। তো আমরা এখানকার টাইমে 4:45 নাগাদ আজকে উঠে পড়েছিলাম। উঠে লাইক কিছুই করার নেই, আমি বোর হচ্ছিলাম। এখন 7টা বাজে। আমি বললাম একটু ব্রেকফাস্ট করে আসছি। তৃষা বেরোলো না, ও বললো ঘরেই কিছু একটা খেয়ে নেবে, নুডলস প্লিজ কিছু আছে বাড়িতে বানিয়ে নেবে ঘরে। তারপর আমরা 9টা নাগাদ বেরোবো, আনপিং ফোর্টে যাব। আনপিং এরিয়াটাতেই আজকে থাকবো সারাদিন, সেরকমই প্ল্যান আছে আমার। আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এখানে একটা দোকান আছে যার নাম হচ্ছে টোস্ট ব্রেকফাস্ট, সেখানে যাব ভাবছি। রাস্তায় যদি অন্য কিছু পেয়ে যাই সেটাও হয়তো নিয়ে খেয়ে নিতে পারি। দেখাবো কি খাই। আজকে এখন সকালবেলা রাস্তাঘাট বেশ ফাঁকাই। এই জায়গাটা বেশ ভালো লাগছে আমার। আমি কালকেও বলছিলাম বেশ সুন্দর। শহরটা ছোট সাইজে, কিন্তু একটা আলাদা ব্যাপার আছে এটার মধ্যে। আমার বেশ ভালো লাগছে এই শহরটা। এই তাইওয়ান শহরটায় বেশ কিছু পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি। এগুলো কি ঠিক বোঝা যাচ্ছে না, সবই মান্দারিনে লেখা। তো এটা ইংলিশে কোথাও কোথাও কিছু লেখা আছে। এটা হয়তো বিজনেস আর টেকনোলজি কলেজ, এরকম কিছু একটা লেখা দেখলাম। আমি শিওর নয়। আমি যে দোকানটাতে আসবো বলেছিলাম সেখানেই গেলাম। টোস্ট ব্রেকফাস্ট শপ দোকানটার নাম। এরা মেনলি টোস্টের জন্য খুব পপুলার এখানে। প্রচুর গুগল রিভিউ। দেখা যাক। আমি একটা টুনা টোস্ট অর্ডার করলাম, আর তার সঙ্গে একটা গ্রিন মিল্ক টি। সেটা হট বলেছিলাম, তেমন কিছু হট না, যেটা দিয়েছে হালকা গরম, সেরকম কিছু না। এখানে প্রচুর স্কুলের ছাত্রছাত্রীরা দেখছি এখানে খেতে আসছে। এখানে অনেকগুলো স্কুল আছে, আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম। তো এখানে সব স্কুলের ছাত্রছাত্রীরা খেতে আসছে। আমি একটা টুনা টোস্ট অর্ডার করেছিলাম, যেটা দিয়ে গেল সেটা আমার একার কেন, আমাদের যে তৃষা আসতো তারপরেও বোধহয় বেশি থেকে যাবে। আমি দেখাচ্ছি টোস্টটা কেমন দেখতে। এই হিউজ একটা টোস্ট দিয়ে এসেছে, বিশাল বড় একটা টোস্ট, দেখতে দুর্দান্ত। দেখা যাক কেমন খেতে হয়। এই দোকানটা ভীষণ চলছে, প্রচুর লোকে আসছে খাচ্ছে। ভেতরেও একটা বসার জায়গা আছে, আর এরা এইখানে সব বানাচ্ছে খুব দিদি এরা। অসাধারণ খেতে, দুর্ধর্ষ খেতে করেছে। ও গ্ল্যাড আমি আজ সকালে এখানে এলাম। আমার খাওয়া অন্যতম সেরা টোস্ট, দুর্দান্ত করেছে। এক কামড় দিয়ে আমার ভালো লেগে গেছে, অসাধারণ। পাউরুটিটা এতটা মোটা, তাহলে টোস্ট নাম দিয়েছে। এতখানি মোটা পাউরুটি, তারপরে প্রচুর চিজ আছে আর টুনা আছে। একটা টুনার ফ্লেভারটা সুন্দর আসছে, তার সঙ্গে চিজ, অসাধারণ খেতে। জম্পেশ ব্রেকফাস্টটা হলো।
আমি পুরোটা খাইনি, ওই অত বড় টোস্টটা পুরোটা খেলে আমার পেট ভীষণ ভরে যেত। তাহলে আর অন্য কিছু ট্রাই করতে পারতাম না। আমরা যাব আনপিং। আনপিং যে ফোর্ট এরিয়াটা, আনপিং ফোর্টের বাইরেও অনেক মনে হয় ভালো ভালো দোকানপাট থাকবে, সেখানেও খাবার দাবার অনেক কিছু থাকবে। পেটটাকে হালকা রাখতে হবে, কিন্তু না হলে আমি এই টোস্টটা পুরোটাই খেয়ে ফেলতাম। খুবই সুন্দর একটা কম্বিনেশন বানিয়েছে। বেসিক্যালি খুব ঠিক ব্রেড ভালো করে টোস্ট করা, তার উপরে চিজ আর টুনা, মানে ব্রেডের ওপরে টুনা তার উপরে চিজ, এই দিয়ে টোস্টটা বানিয়েছে। গ্রিলড টুনা আমার বেশ বেশ ভালো লাগলো। তার সঙ্গে এই যে চাটা, এটা একেবারেই ঠান্ডা ঠান্ডা, একদম কোনো মানে এটা আমি হট বললাম তবু সেটা হট বলতে সেরকম কিছুই হট না, ঠান্ডা ঠান্ডাই। তো খারাপ না, এটা মিল্ক টি বলছে এখানকার। এখানে আবার চা সবাই স্ট্র দিয়ে খায়। এটা একটা এই আমি এর আগে কোথাও দেখিনি সেরকম ভাবে, দেখেছি ইন দ্য সেন্স আমি যে কোনো বাবল টি শপ বা এইসব ধরনের চাইনিজ টি শপে মেলবোর্নে দেখেছি এরকম ভাবে লোকে স্ট্র দিয়ে চা খায়। কিন্তু এখানে তাইওয়ানে এসে দেখলাম যে এখানে চা বলতে গেলে রাস্তায় যদি কেউ চা খায় কিনে, তাহলে এরকম একটা বড় কাপ, যেটা ওপরটা সেলোফেন পেপার দিয়ে পুরো আটকানো, সুন্দরভাবে চা ছলকে বেরিয়ে আসার কোনো চান্স নেই, গরমও থাকবে, আর একটা স্ট্র দিয়ে দেয়, স্ট্র দিয়ে ফুটো করে চা খাও। এই হচ্ছে এখানকার চা খাওয়ার নিয়ম। গরম থাকলে ভালোই গরম থাকে, কিন্তু আজকের এই চাটা কটা গরম ছিলই না প্রথমে যখন আমাকে দিল। গরম চা আমি খেয়েছিলাম তাইপেইতে। দুপুরবেলা আমি একা যখন বেরিয়েছিলাম শিবান্দিং মার্কেটে, তখন একটা লং টি কিনেছিলাম, সেটা গ্রিন টি, সেটা একদম গরম ছিল, আর সেটা কিন্তু খেতে বেশ লাগছিল স্ট্র দিয়ে। আজকেরটা সেরকম না, কিন্তু টোস্টটা অসাধারণ ছিল। যাই হোক, এখন আমি হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে দেখি স্নান করলে স্নান করবো, তারপর বেরোবো আনপিং ফোর্টের দিকে। মানে আনপিং এখান থেকে অনেকটাই দূর, এখান থেকে বাসে 8 ঘন্টা 40 মিনিট মতো লেগে যাবে। তারপর সেখানে গিয়ে বেশ কয়েকটা জিনিস দেখার আছে। আনপিং ওল্ড স্ট্রিট আছে, সেখানে হয়তো শপিং করবো, খাবো দাবো। তারপর দুপুরবেলাটা কি করবো বুঝতে পারছি না। এখানে দুপুরবেলা খুব গরম হচ্ছে, কালকে ভালোই গরম ছিল, তাই দুপুরে আমার মনে হয় না এসে আর করতে চাইবে বলে, হয়তো ফিরে আসতে হবে। কিন্তু দেখা যাক কি হবে, কত কি করা যায়, দেখাবো তখন। আচ্ছা, আমাদের হোটেলটা দেখিয়ে দিই। আমরা এই হোটেলটাতে আছি, লেকশোর হোটেল। হোটেলটা বেশ ভালো, যদিও তুলনামূলকভাবে তাইওয়ানের অন্যান্য হোটেলের থেকে এটার দাম আমাদের কম পড়েছে, কিন্তু তাইওয়ানে সবকটা যতগুলো হোটেলে আমরা থাকলাম এই নিয়ে 3 নম্বর, এটাই সব থেকে ভালো হোটেল। এটা বেশ বড় হোটেলটা, এবং এর ফেসিলিটিগুলো কিন্তু বেশ ভালো। হোটেলের রুমটাও তো কাল দেখিয়েছি, বেশ বেশ আরামে আছি হোটেলটাতে, বেশ বড় হোটেল। 9টা নাগাদ আমরা দুজন বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর কাছেই একটা বাস স্টপ থেকে পেয়ে গেলাম আনপিং যাওয়ার ডাইরেক্ট বাস। বাসটায় উঠে দেখি বাসটা কেমন জানি একটা অন্ধকার করে রাখা আছে, হয়তো প্রচন্ড গরম থেকে বাঁচার জন্যে। বাসে মিনিট 40-এর সফর শেষে আমরা পৌঁছে গেলাম আনপিং। তখন বেশ খটখটে রোদ, গরম আস্তে আস্তে বাড়ছে। আনপিংই হলো সেই জায়গা যেখানে ডাচেরা তাইওয়ানে প্রথম তাদের ব্যবসা বাণিজ্যের পত্তন করে। তবে তার কিছুদিনের মধ্যে এই আনপিংয়েই বিখ্যাত যোদ্ধা কোশিনগা ডাচেদের প্রতিহত করে এখানে চিং রাজত্বের সূচনা করেন। এই কোশিনগা তারপর চীন দেশ থেকে
মাজু দেবীর মূর্তি এনে এখানে এই মাজু মন্দিরের প্রতিষ্ঠা করেন। এখানেই আমরা প্রথমে গেলাম। মাজু হলেন সমুদ্রের নাবিক, মৎস্যজীবী আর ব্যবসায়ীদের দেবী। তাইওয়ানের ব্যবসা বাণিজ্য যেহেতু প্রথমে সমুদ্র কেন্দ্রিকই ছিল, তাই এই মাজু দেবীর প্রতিপত্তি এখানে বেশ ভালো রকম। মন্দিরটি বেশ পুরনো, সপ্তদশ শতকে তৈরি। মাঝখানে অধিষ্ঠিতা মাজু দেবীর হাতে একটি হাত পাখা, অন্য হাতে একটি রুমাল। মাজু দেবীর মন্দির দেখে আমরা গেলাম পাশেই অবস্থিত আনপিং ফোর্টে। এই আনপিং ফোর্ট হলো ডাচেদের তৈরি করা নেদারল্যান্ডসের বাইরে প্রথম ফোর্ট, আর এখান থেকেই তারা তাইওয়ানে তাদের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত। আসল নাম জিল্যান্ডিয়া ফোর্ট, নেদারল্যান্ডসের জিল্যান্ড অঞ্চলের নামে সম্ভবত। ফোর্টে ঢোকার মুখেই রয়েছে একটা মিউজিয়াম। বেশ সুন্দরভাবে মিউজিয়ামটা সাজানো হলেও এখানে ইংরেজির কোনো দেখা মিলল না, সবকিছুই মান্দারিনে লেখা। তাই মোটামুটি কি দেখানো হচ্ছে বা বলা হচ্ছে বোঝা গেলেও পুরোটা ঠিক ঠাহর করতে পারলাম না। তবে মনে হলো সেই সময় ডাচেরা বা পরবর্তীকালে চাইনিজরা যে ধরনের জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য তাইওয়ান থেকে করতেন তারই কিছু সংগ্রহ এখানে রয়েছে, যেমন এই কয়েক বস্তা মশলা। ফোর্টটার বিশেষ কিছু এখন এই মুহূর্তে আর অবশিষ্ট নেই, বেশিরভাগটাই কালের গর্ভে তলিয়ে গিয়েছে। তবে এই জায়গাটা কিন্তু বেশ মনোরম, প্রচুর গাছগাছালিতে ভরা। বর্তমানে প্রত্নতত্ত্ববিদেরা এই ফোর্টে অনেক খোঁড়াখুড়ি করছেন পুরনো স্থাপত্য বের করার উদ্দেশ্যে। তাইওয়ানে কি খাবো সেটা যখন দেখছিলাম তখন একটা জিনিস বারবার অনেকেই লিখছিল, বলছিল, সেটা হচ্ছে শেফড রাইস। শেফড রাইস জিনিসটা কি আমাদের খুব একটা আইডিয়া নেই, মনে হচ্ছে কিছু একটা বরফ টরফ দিয়ে তৈরি আর ফলের কিছু কিছু দিয়ে কিছু একটা করবে। তো আমরা একটা দোকানে দেখলাম শেফ রাইস বিক্রি হচ্ছে, আমরা শেফ রাইস খেতে এলাম। ম্যাঙ্গো শেফ রাইসের জন্য এসেছিলাম, কিন্তু এখন আমের সময় নাও, ওদের কাছে আর অনেক রকমের শেফ রাইস আছে। আমরা পাইনঅ্যাপেল শেফ রাইস চুজ করলাম, ওরা এখন বানাচ্ছে, দেখা যাক কেমন হয় সেটা খেতে। এটার পরে আমরা অ্যানপিং ট্রি হাউস দেখতে যাবো। অ্যানপিং ট্রি হাউস দেখে অ্যানপিং ওল্ড স্ট্রিটে ঘুরবো। অ্যানপিং ওল্ড স্ট্রিটে শপিং করার মতো অনেক কিছু আছে, শপিং করবো। ডাক্তার দাইনান, এই যে শেফ রাইস এসেছে, শুধুই বরফ আর বরফ, তার উপরে একটুখানি পাইনাপল, তার উপর একটুখানি পাইনাপল। বরফটাকে ক্রাশ করে নিয়েছে। ভার্ডিক্ট, গরমের দিনে ভালো, আজকে তো গরমই, এখানে তো সব দিনের মতোই গরম। Refreshing। বরফের গুঁড়ো তার সাথে পাইনাপেলের টুকরো, খুব রিফ্রেশিং গরমের দিন। আমাদের পরের গন্তব্য ছিল আনপিং ট্রি হাউস। এখানে 19 শতকের মাঝামাঝি সময় টেট অ্যান্ড কোম্পানি নামে একটি মার্চেন্ট হাউস ছিল, আর সেই মার্চেন্ট হাউসের পেছনের গোডাউনটি বর্তমানে একটি বড় বট গাছ পুরোপুরি দখল করেছে, সেটি হলো ট্রি হাউস। তবে মার্চেন্ট হাউস আর ট্রি হাউস দেখার আগে আমরা দেখে নেব একই চত্বরে থাকা তাইওয়ানের বিখ্যাত ক্যালিগ্রাফার ঝু জিওয়েং এর বাড়ি, যেটি এখন একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এখানে ক্যালিগ্রাফিতে আমাদের একটু হাতে খড়িয়ে হয়ে গেল। ঝু জিওয়েং এর বাড়ি দেখে গেলাম ঠিক পাশেই অবস্থিত মার্চেন্ট হাউসে। ব্রিটিশ কোম্পানি টেট অ্যান্ড কোম্পানির অফিস ছিল এটি, যেখান থেকে চা, চিনি আর হর্তুকির রপ্তানি আর আফিমের আমদানি করা হতো। দুতলা বাড়িটিও একটি মিউজিয়ামের আকারেই সাজানো, কিন্তু সমস্যা সেই একই, সবই মান্দারিনে লেখা, তাই ইচ্ছে থাকলেও এটিরও স্বাদ সেভাবে পেলাম না। এই চত্বরের সেরা আকর্ষণ হচ্ছে এই বাড়িটির পেছনে থাকা ট্রি হাউস। তবে সেখানে যাওয়ার আগে এই গরমের মধ্যে আমরা ভাবলাম একটু লেমনেড খেয়ে নেওয়া যাক নিচে ক্যাফেটেরিয়া থেকে।
And this one don't shake it. Sorry, what's that? Don't shake, don't shake. Don't shake. Yes. Okay. Yeah, because it's carbonated. Yes. There will be pressure inside. তো কেমন? দারুণ খেতে। তাই? এরকম জিনিস আগে কখনো খাইনি। সত্যি? এটার নাম হচ্ছে সিলান্ট্রো লেমন স্পার্কলিং ওয়াটার। সাধারণ খেতে। একবার ট্রাই করে দেখো। এটার নাম হচ্ছে ট্রি হাউস। এটা একটা পুরনো গোডাউন ছিল, ওয়ার হাউস ছিল, যেটা পরিত্যক্ত হওয়ার পরে একটা বট গাছ পুরোপুরি ওটাকে দখল করে নিয়েছে। পরবর্তীকালে আর্কিটেক্টরা ভেতরের ইটগুলোকে সরিয়ে দিয়েছে, বাইরের পার্টটা শুধু আছে। তাই এটার ওপরে উঠলে বট গাছের থেকে নাকি একটা ভিউ পাওয়া যায় বাড়িটার ভেতরের। দেখা যাক ব্যাপারটা কেমন। এটা খুব পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন একটা তাইনানের। এরকম জিনিস আগে কখনো খাইনি। বাড়ি গিয়ে একবার বানাবো হাত। যদিও ওদের কিছু সিক্রেট মশলা অনেক সময় থাকে, কিছুই নেই, লেমনের তার মধ্যে ইয়ে দেওয়া আছে, ধনেপাতা দেওয়া আছে। হয়তো Actually. বাড়িতে একই রকম ভাবে করলে হয়তো মিলবে না ওটা। আলটিমেটলি আর কি আছে, লেমনের ওরা অনেক ধনেপাতা। সময় সিক্রেট মশলা থাকে। লেমনের মধ্যে পুদিনা দেওয়া হয়, তার জায়গায় ধনেপাতা দিয়েছে ওরা। সিঁড়ি বেয়ে ওপরের প্ল্যাটফর্মটায় উঠে আসার পর ব্যাপারটা আরো ভালোভাবে অনুধাবন করা গেল। বাবা, কত বড় কাঠবেড়ালিটা! কত বড় কাঠবেড়ালি! তাই তো, এই কাঠবিড়ালির ভ্যারাইটিটা দেখিনি। হ্যাঁ, এরকম কাঠবেড়ালি দেখিনি আগে। সেখানে ঘুরে বেড়াচ্ছে। কি হিউজ সাইজ কাঠবেড়ালিটার! বটগাছটার ওপরের অংশ বরাবর এরকম প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য ওপর থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর তাছাড়া বটগাছের ওপরের দিকে ডালপালা, পাতা এসবের মাঝখান দিয়ে বেশ হেঁটে চলে যাওয়া যাচ্ছে। এটা বেশ একটা ইউনিক কনসেপ্ট। প্রচুর পাখি ডাকছে, কি নিরিবিলি শান্ত জায়গাটা। তো এই কনসেপ্টটা আমার দুর্দান্ত লেগেছে। এই বট গাছটাকে নিয়ে এখানে কত তথ্য দেওয়া আছে, এটাও একটা দেখার মতো জিনিস। যে শুধু ট্যুরিজম বললেই হয় না, একটা ট্যুরিজমকে প্রমোট করার জন্য অনেক ভাবে অ্যাট্রাক্টিং করে তুলতে হয় জায়গাটাকে। লার্জ লিফ ব্যানিয়ান, ফাইকাস মাইক্রোকার্প। এটা হচ্ছে ফাইকাস মাইক্রোকার্পা। আমাদের দেশে যেটা বট গাছ পাওয়া যায় তাকে বলে ফাইকাস বেঙ্গালেন্সিস, বেঙ্গালেন্সিস। যেটা বাংলার বট গাছ। এটা তাইওয়ানের বট গাছ স্পেসিফিক্যালি। বট গাছ সম্বন্ধে কত রকমের তথ্য এখানে দেওয়া আছে। ট্রি হাউস দেখার পর আমাদের বেশ খিদে পেতে লাগলো, আর আমরা পৌঁছে গেলাম আনপিং ওল্ড স্ট্রিটে। এখানে নানা রকম স্ট্রিট ফুডের মেলা। তাহলে আমরা আজকে খাবো হচ্ছে কফিন ব্রেড, চিকেন কফিন ব্রেড। কফিন ব্রেড। কফিন ব্রেড, কফিন কফিন টোস্ট, কফিন টোস্ট। হ্যাঁ, কফিন টোস্ট, ব্রেড না। কফিন টোস্ট তাইনানের অত্যন্ত জনপ্রিয় স্থানীয় স্ট্রিট ফুড। প্রথমে ব্রেডগুলোকে এইভাবে ডুবো তেলে ভেজে নেওয়া হয়, আর তারপর ওপরের অংশটাকে কেটে একটা কফিনের শেপ দেওয়া হয় ওই ব্রেডটাতেই। তাই এর নাম কফিন টোস্ট। আর এরপর ওই কফিনের মধ্যে পুড়ে দেওয়া হয় সেদ্ধ চিকেন, সেদ্ধ সবজি আর কিছুটা গ্রেভি।
কফিনের ঢাকনা বন্ধ হতেই তৈরি হয়ে গেল আমাদের কফিন টোস্ট। ভালো খেতে, একটা হেলদি কিছু নয়। সেটা তো জানা কথা। এটার নাম হ্যান্ডমেড এগ রোল। এই যে এখানে এরা বানাচ্ছে। খুব সুন্দর খেতে। ডিম দিয়ে তৈরি কুকিজের মতো অ্যাকচুয়ালি। অমলেট বেসিক্যালি এটা এরকম এত শক্ত হলো কি করে? খুব হাই টেম্পারেচারে করছে ওটা, কোনো হ্যাঁ, বেশ খেতে। অমলেটের মধ্যে কিছু দেওয়া আছে হয়তো, বেকিং সোডা বা এই ধরনের কিছু হয়তো দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে এইরকম টুকটাক স্ট্রিট ফুড খেয়েই সেদিনে আমাদের লাঞ্চ সাঙ্গ হয়েছিল। রোদও বেড়েছিল ভালোই, তাই এবারে আর বাস নয়, একটা ট্যাক্সি ধরে আমরা চলে এলাম হোটেলে দুপুরবেলা একটু বিশ্রাম নেওয়ার জন্য। এদিন বিকেলে তৃষার বেরোলো না, আমি একাই বেরোলাম। আমার একটু রেল স্টেশন যাওয়ার আছে, সে প্রসঙ্গে পরে আসছি। তবে তার আগে দেখে নিলাম তাইনানের বিখ্যাত গ্র্যান্ড মাজু মন্দির। সকালে আনপিংয়ে যে মাজু মন্দির দেখেছিলাম, এটিও সেই একই মাজু দেবীর মন্দির, তবে এটি তাইনান শহরের মধ্যে এবং এটিও বেশ পুরনো একটি মাজু মন্দির। 1664 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। আগে যেমনটা বলেছিলাম, মাজু হলেন মৎস্যজীবী আর নাবিকদের দেবী। তাইওয়ান দেশটি চারিদিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় এই দেবীটাই অত্যন্ত জনপ্রিয় এই দেশে। মন্দিরের চত্বরটাও কিন্তু বেশ বড়, পরপর বেশ কতকগুলি কক্ষ আছে এই মন্দিরে, এবং আরো অনেক রকমের দেবদেবীর সব মূর্তি দেখতে পেলাম। সবটা তো বুঝতে পারলাম না, সবই মান্দারিনে লেখা, তবে এটা মোটামুটি বোঝা গেল যে এই মন্দির অত্যন্ত জনপ্রিয়। এগুলো সব জ্যোতিষীদের আখড়া। তাইওয়ানেও এসব আছে। এই যে সব জ্যোতিষী ভাগ্য বলে দিচ্ছে। এখানে আরেকজন বসে আছেন। পরিকল্পনা মাফিক পরের দিন বিকেল বেলা হাই স্পিড ট্রেন ধরে আমাদের ফিরে আসার কথা তাইপেইতে, কিন্তু তাইনানে আর খুব বেশি সময় না দিয়ে আমরা ভাবলাম পরের দিন সকালবেলায় তাইপেই ফিরে আসি। তবে তাইপেই শহরে নয়, তাইপেই শহরের আগে ইয়ংগি স্ট্রিট বলে একটি রাস্তা আমাদের ঘুরে দেখার কথা, যেখানে আছে প্রচুর সেরামিক্সের জিনিসপত্রের দোকান। তো সেটা দেখার উদ্দেশ্যেই আমাদের সকালবেলা ট্রেন ধরতে হবে। টিকিট চেঞ্জ করা অনলাইনে সম্ভব নয়, তাই আমাকে এই বিকেলবেলা যেতে হলো তাইনানের হাই স্পিড ট্রেন স্টেশনে, যেখান থেকে টিকিট চেঞ্জ করা যাবে। তাইনানের নর্মাল ট্রেন স্টেশন থেকে তাই একটা স্থানীয় বা লোকাল ট্রেন ধরে আমি গেলাম তাইনানের হাই স্পিড ট্রেন স্টেশনে টিকিট চেঞ্জ করতে। এসব করতে করতে আমার বেশ রাত হয়ে গেল হোটেলে ফিরতে। আজকে আমরা যে হোটেলটাতে আছি তারই নিচের তলার যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা ডিনার করতে এলাম। তৃষা নিয়েছে একটা সি ফুড পিৎজা, আর আমি নিয়েছি একটা তাইওয়ানিজ বলা যায় রিসোটো, তাইওয়ানিজ রিসোটো। অনেকগুলো সি ফুড আছে এর মধ্যে,
মেনলি আছে হচ্ছে মিল্ক ফিশ, যেটা এখানকার স্পেশালিটি। আর তৃষা একটা ককটেল নিয়েছে, ককটেলটা দুর্দান্ত দেখতে ককটেলটা। আমার ককটেলটা এখনো আসেনি, আমার ককটেলটাও আসবে। এটা এটা কি জানো, এটা জিন না ভদকা? ভদকা, এটা ভদকা। কেমন পিৎজা? পিৎজাটা দারুণ খেতে, অন্যরকম খেতে। দেখি আমার রিসোর্টটা কেমন, রিসোর্টটা খেয়ে দেখি কেমন। হ্যালো, ভালো না? বেশ ভালো। বেশ ভালো। তোমার ভালো লাগবে না এটা, এটা সি ফুডের একটা আষ্টে গন্ধ আছে, কিন্তু সেটা এর মধ্যেও আছে, আমার পিৎজাটার মধ্যে। আমার খুব ভালো লাগছে খেতে। আচ্ছা, আর এভাবেই শেষ হলো আমাদের তাইনানের দ্বিতীয় দিন। পরের দিন আমরা ট্রাভেল করেছিলাম তাইপেইতে। সেই গল্প থাকবে পরের পর্বে।